জামাতের কোনো ইমাম কোনো মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোনো ইমাম ইমামতি করতে পারবে না। রহমান হাবিবের কথাটা খুব মানে আমি কষ্ট পেয়েছি। উনি আমার সাথে বেশ কিছু টক শো করেছি। আমার সাথে একটা ভালো সম্পর্ক ছিল। এবং উনি অনেক জামাত নেতাদের সাথে টক শো করেছেন এবং আমরা খুব সৌহার্দ্যপূর্ণভাবে বিএনপি যেহেতু জামাতকে নিয়ে ১৮ বছরের বেশি সময় জোটে ছিল, সমমনা দল ছিল, ইসলামী ভাবাপন্ন এবং বেগম খালেদা জিয়া জামাত ইসলামী সাথে জোটে খুব পছন্দ করতেন উনি এই দলটাকে সমমনা দল হিসাবে। আজকে কেন ওনারা এইসব কথা বলছেন? আমার কিন্তু এখন মনির ভাই সেই ১/১১ কথাটা বারবার মনে পড়ে। আপনাদের মনে আছে কিনা জানি না, আপনার বয়স তো অনেক কম। ১/১১ সময় কিন্তু এই মইনুদ্দিন ফখরুদ্দিন আর আওয়ামী লীগ একসাথে হয়ে ভারতের তত্ত্বাবধানে তারা কিন্তু বিএনপির ক্যারেক্টার অ্যাসোসিয়েশন এ নেমেছিল। মানে জি, বিএনপিকে মনে আছে। কলুষিত করার জন্য। বিএনপির বিভিন্ন এবং বিষয়গুলো নিয়ে তারা টেলিভিশনেও দেখানো হতো। বিটিভিতে বিভিন্ন রকমের গান, বিটিভিতে অনুষ্ঠান, দুদককে নিয়ে, তারেক রহমান, আরাফাত রহমান কোকোকে নিয়ে গান, তারা জনমনে প্রচার করত। মানুষকে বোঝানোর চেষ্টা করত পৃথিবীর মধ্যে এদের চেয়ে খারাপ মানুষ আর নাই। এদেরকে ধরা হয়েছে, এদের বিচার হচ্ছে। বাংলাদেশ এখন দুধে ভাতে খুব আরামে আনন্দে থাকবে। আজকেও কি সেটা হচ্ছে না অন্যভাবে? ৫ই আগস্টের পরে বিশেষ করে গত ৩-৪ মাসে বিএনপির নেতাদের যেসব বক্তব্য সামনে আসছে, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ, ইভেন মঈন খান, তাদের বক্তব্যগুলো আমার কাছে সন্দেহ লাগছে। কারণ এরা ঘুরে ফিরে যেই বক্তব্যগুলো দিচ্ছে, মানুষ বিএনপির প্রতি বীতশ্রদ্ধ হচ্ছে। মির্জা আব্বাস বললেন, "আমরা আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি।" প্রফেসর ইউনূসের সরকারটা একটা বাঘ। সিন্দাবাদের দৈত্যের সাথে তুলনা করলেন উনি যে, "আমাদের ঘাড়ে চেপে বসেছে, একে ঝাঁকি দিয়ে নামাতে হবে।" এই কথাগুলা কিন্তু আওয়ামী লীগের বয়ান। বিএনপি যখন আওয়ামী লীগের ভাষায় কথা বলবে তার মানে সাধারণ জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেবে। এটা কার লাভ হতে পারে? বিএনপি তো লাভ হবে না, আমাদের তো লাভ হবে না। ভারতের লাভ হবে। রিফাইন ভার্সন আওয়ামী লীগ বিএনপির খোলসে ঢুকতে পারবে। যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। তারা এখন তাদের নেতাগুলাকে বিএনপিতে ঢোকানোর চেষ্টা করছে। আমরা কি জেনে শুনে এই বিএনপির এই নেতাদেরকে এগুলো করতে দেব? বৃহৎ একটা প্ল্যান এটা। আপনারা ভুলে যাবেন না, এই একজনের স্বাধীনতা যুদ্ধের কথা বলেছেন, যে আজকে একটা সেটেল ইস্যুকে বারবার কেন বিএনপি সামনে আনছে? যেখানে আমাদের দল ১৮ বছর জোটে ছিল, জিয়াউর রহমান তাদেরকে ক্ষমা করে দিয়েছিল এবং শাহজিদুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন জিয়াউর রহমান। উনি জাতিকে ঐক্যবদ্ধ করতে চেষ্টা করেছেন যে ভারতের বিরুদ্ধে যারা সোচ্চার, ভারতের হেজিমনির বিরুদ্ধে ভারত সবসময় আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে। আমাদেরকে ভাতে মারবো, পানিতে মারবো, ফারাক্কা দিয়ে মারবো, আপনার চাউল দিয়ে মারবো, পিঁয়াজ দিয়ে মারবো, এই নীতি অবলম্বন করেছে। আমরা সেই ভারতকে বন্ধু মনে করি? আমরা ভারতকে বন্ধু মনে করি না। ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা তো প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না ভাই। তাই আমাদেরকে আমাদের নীতিমালা পরিবর্তন করতে হবে। আমরা যদি স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই, সম্মানের সাথে কিউবার দিকে তাকিয়ে দেখেন। কিউবা ছোট্ট একটা দেশ, মুক্তদানার মতো। আমেরিকার থেকে ৬০ মাইল দূরে, ফ্লোরিডার থেকে। তারা স্বাধীনভাবে টিকে আছে যুগের পর যুগ ধরে। তারা আমেরিকার তাবেদারি করে না। আমেরিকা তাদেরকে দখল করতে পারে না। মানসিকভাবে, ভৌগোলিকভাবে। আর তারা যদি টিকে থাকতে পারে, মালদ্বীপের মতো একটা ছোট্ট দেশ যদি ভারত বিরোধী হয়ে তারা জনগণের শক্তিতে টিকে থাকতে পারে, বাংলাদেশ পারবে না কেন? এখন তো ভারত থেকে কিছুই আসে না। পেঁয়াজও আসে না, কিচ্ছু আসে না। এখন তো আমাদের কোনো অসুবিধা হয় না। আগে তো আওয়ামী লীগের শুনতাম, ওরা পেঁয়াজ না দিলে আমরা বাঁচবো কিভাবে? ডিম না আসলে খাবো কি? এখন কই এগুলা? প্রফেসর ইউনূস তো প্রমাণ করে দিয়েছেন। এই রমজান মাসে, গত রমজান মাসে প্রমাণ করে দিয়েছেন যে বাংলাদেশের সরকার চাইলে জনগণের সমর্থনে দ্রব্যমূল্য কমানো যায়। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা যায়। সিন্ডিকেট বাজি বন্ধ না করতে পারলেও নিয়ন্ত্রণ করা যায়। এটাই কি প্রফেসর ইউনূসের দোষ? আমি তো বারবার বলছি প্রফেসর ইউনূসের সমর্থক আমি না। আমি বিএনপির সমর্থক। কিন্তু প্রফেসর ইউনূস যদি ভালো কাজ করে থাকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে, দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখার ব্যাপারে, দেশের বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে, আমি কেন ধন্যবাদ দিব না?
আমি তো বলছি আওয়ামী লীগ ছাড়া যা আছে যারা আছে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ ছাড়া আর আওয়ামী লীগের সাথে যারা জোট তাদের লেসপেন্সার ছিল তারা ছাড়া প্রত্যেককে আমি গ্রহণ করতে রাজি আছি। এনসিপির অসুবিধা কি? এনসিপি নতুন দল, ওদের নেটওয়ার্ক নাই, কিচ্ছু নাই। এই যে ভাই আজকে আমরা নির্বাচন করছি, আমরা কি সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীকে আস্থায় নিয়েছি? আজকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে ওপেনলি কথা বলা হয়, ক্যান্টনমেন্ট জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয়। এই বিএনপির সমবর্ণ বিএনপি তাদের সাথে অনেক ক্লোজ রিলেশন। এবি পার্টির নেতারা এখন বাংলাদেশের সেনাবাহিনীকে হুমকি দেওয়ার সাহস পায়। সেনাবাহিনী বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। যদি সেনাবাহিনীর বিভিন্ন অফিসাররা শেখ হাসিনার আমলে ভুল করে থাকে, খারাপ কাজ করে থাকে, সেটা সমগ্র সেনাবাহিনীর দায় নাই। এই সেনাবাহিনী জিয়াউর রহমানের সেনাবাহিনী, এই সেনাবাহিনী স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী সেনাবাহিনী। এই সেনাবাহিনী যদি 5ই আগস্ট সঠিক স্টেপ না নিত, তাহলে শেখ হাসিনা এখনো বাংলাদেশের ক্ষমতায় থাকতো এবং ভারতের সেনাবাহিনী এখানে থাকতো। তাহলে আপনারা ভুল করলে ভুলটা স্বীকার করে নিলে বা ভুলটা সংশোধন করলে সুযোগ দেবেন না কেন? কেন আজকে সেনাবাহিনীকে নিয়ে গুজব রটানো হয়? কেন বিদ্রোহের চেষ্টা করা হয়? কেন এটাকে নিয়ে ঘোলাটে করা হয়? বিএনপি কেন এটার পদক্ষেপে দাঁড়াচ্ছে না? যদিও তারেক রহমান নিজে বলেছেন যে সেনাবাহিনীকে বিতর্কের মধ্যে আনা যাবে না। সঠিক কথা বলেছেন, উনি সেনা পরিষদের সদস্য, সেনা প্রধানের সন্তান, ক্যান্টনমেন্টে থেকেছেন, আর্মির রেশন খেয়েছেন। বেগম খালেদা জিয়া জেনারেলের স্ত্রী, তাদের সেনাবাহিনীর প্রতি মায়া, মহব্বত, মমত্ব থাকতে হবে। দেশের জনগণেরও আছে। তাই আমি এখনো আশা করব সেনাবাহিনীকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করা না হোক, এবং জেনারেল ওয়াকারকে অনুরোধ করব সেনাবাহিনীকে আপনি যা করেছেন শেখ হাসিনার আমলে, শেখ হাসিনার আত্মীয় ছিলেন, সবকিছু ছিল, এখন আপনার সুযোগ এসছে নিজেকে প্রমাণ করার। আপনার চাওয়া পাওয়ার কিছুই নাই। আপনার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আপনি ক্যাটাগরি সি, আপনার শারীরিক অবস্থা ভালো না, আমি সব জানি। তাই আমি জনগণকে বলতে চাই, আমার মনে হয় না জেনারেল ওয়াকারের কোনো উদ্দেশ্য আছে, আমার মনে হয় না ব্যক্তিগতভাবে, এবং প্রফেসর ইউনূসের কোনো উদ্দেশ্য আছে। তাদেরকে নিয়ে অন্য কোনো মহল খেলছে। বিএনপির উচিত হবে সেনাবাহিনীর সাথে, সশস্ত্র বাহিনীর সাথে ভালো রিলেশন রাখা। আমাদের অনেক রিটায়ার্ড ভালো ভালো সেনাবাহিনীর অফিসার যারা ছিলেন, তারা বিএনপির নেতা আছেন, তাদের নাম আমি বলতে চাই না, তাদেরকে দিয়ে আমরাও সহযোগিতা করব সেনাবাহিনীর সাথে ভালো রিলেশন গড়ে তোলেন। তাহলে নির্বাচন যখন হবে, নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ হওয়ার জন্য মোটামুটি গ্যারান্টি থাকবেন। না হলে নির্বাচন হবে, আপনারা হতে পারবেন না, পরে বলবেন নির্বাচন সঠিক হয়নি, নির্বাচন রিগড হয়েছে। সেম কাহিনী আমরা চাই না। আমরা চাই নির্বাচন হলে মানুষ ভোট দিতে পারুক এবং সর্বজন স্বীকৃত নির্বাচনটা হোক। দরকার হয় জাতিসংঘ থেকে লোক আনেন, বিভিন্ন জায়গা থেকে নিরপেক্ষ লোক আনেন, এনে সবাই বসে সাথে কথা বলে নির্বাচনটা করেন। তারপরে আপনারা ক্ষমতা এসে কি করবেন এটা আপনারা ভালো জানেন। কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না। আওয়ামী লীগের ব্যাংক, বিমা, টাকা পয়সা, অবৈধ টাকা, অবৈধ ব্যবসা সব বাজেয়াপ্ত করতে হবে, সব বাজেয়াপ্ত করতে হবে, করে সরকার জনগণ যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দেবে। দেশের ক্ষতি হবে, অর্থনীতির ক্ষতি হবে, সে ফালতু কথা। আমরা অনেক শুনেছি শেখ হাসিনার সমর্থনে ব্যবসায়ীদের কথা। এই ব্যবসায়ীরা এখনো আছে, তারা সাবধান হয়ে যান। তারা কালার চেঞ্জ করলে হবে না, মনটা চেঞ্জ করেন। শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা, শেখ হাসিনা যে আমাদেরকে আপনাদেরকে অবৈধভাবে ঋণ দিয়েছে, লোন দিয়েছে, খাওয়ার সুযোগ দিয়েছে, সেটা কিন্তু আমরা ভুলিনি। সবাইকে সাবধান করতে চাই। আমি আশা করব আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকি, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি এবং জামাতের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, এই দূরত্ব মিটানো 1 মিনিটের কাজ। দেশনায়ক তারেক রহমান আর সে জামাতের আমির, তারা কথা বললে এই দূরত্ব মিটে যায়। জামাত বিএনপি এক জায়গায় থাকলে আওয়ামী লীগের প্রেতাত্মা বাংলাদেশে ফিরে আসতে পারবে না। এটাই আমার শেষ কথা। ধন্যবাদ।